হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। আপন মা প্রতিবেশীর সাথে পালিয়ে যাওয়ার পরেও এত দুঃখ পায়নি ষোড়শী, যতটা সে সৎ মায়ের মৃত্যুতে পাচ্ছে। তার ক্ষণে ক্ষণে মনে হচ্ছে ভাগ্য বিষয়টা অনেক অদ্ভুত। এই তো লাজক চাহনির তারা বছর 5 পূর্বে তার জীবনে এসেছিল। ষোড়শীর আপন মায়ের থেকে তারার বয়স ঢের কম হলেও বুদ্ধিমত্তা ও যোগ্যতা নেহাত কম ছিল না। স্বামীর প্রথম পক্ষের 12 বছর বয়সী ষোড়শীকে সে শুরু থেকে বুকে করে আগলে রেখেছিল। বয়সের পার্থক্য কম হওয়ায় পাশের বাড়ির চাচি বিদ্রূপ কণ্ঠতে বলছিল, বাপে বউ পাইছে, কিন্তু মাইয়ার কি যৌবনের লগে ভাগ্য ধুইয়া গেল। তারা অবশ্য এই কথা ভুল প্রমাণিত করেছিল। তার নিজের কোনো সন্তান ছিল না, সেক্ষেত্রে ষোড়শী তার সব ছিল। কিন্তু অকালে পুকুর পাড়ে পা ফসকে গিয়ে ঘাড়ে যে ব্যথাটা পেল, তা আর ঠিক হলো না। দীর্ঘ 4 মাস ভোগে আজ সে শান্তি পেল অবশেষে। শীতল মাটির গন্ধ ভেসে আসছে। সকলে দ্রুত হাতে মাটি সরিয়ে কবর প্রস্তুত করছে। সন্ধ্যার আলো ম্লান হয়ে এসেছে, সঙ্গে আকাশ জুড়ে একরকম বিষণ্ণ নীরবতা। ষোড়শী নিঃশব্দে দাঁড়িয়ে আছে, চোখ থেকে গড়িয়ে পড়া জল ওড়নাটার কোণ ভিজিয়ে দিচ্ছে। তারার সাদা কাফনে মোড়ানো নিথর দেহ নামানো হলো কবরে। ইমাম ধীরে ধীরে দোয়া পড়ছে। আশেপাশে সবাই ফুপিয়ে কাঁদছে। ষোড়শীর কান্না এলো না আর, কেবল বুকের ভিতর একটা দম বন্ধ করা শূন্যতা জমাট বাঁধছে। তারার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত যেন স্মৃতির পাতায় জেগে উঠছে। প্রথম দিন যেদিন সে এসেছিল, কাঁচুমাচু মুখে তাকে মা ডাকতে বলেছিল, রাতে গল্প শুনিয়ে ঘুম পাড়াত, পরীক্ষা খারাপ হলে বকত, আবার মাথায় হাত বুলিয়ে বলতো, পরের বার ভালো করবি মা। ষোড়শী জানে আর কেউ তাকে এভাবে ডাকবে না, কেউ আর তার মাথায় স্নেহের হাত রাখবে না। এক সময় মাটি চাপা দেওয়া হলো। পাশ থেকে কেউ বলল, সবাই আল্লাহর কাছে দোয়া চাও, তার জান্নাত নসিব হোক। ষোড়শী চোখ বন্ধ করল, মনে মনে বলল, তারা আম্মা, তুমি কি উপর থেকে আমায় দেখতে পাচ্ছ? জবাব আসে না। আসলে জীবনের গতি থেমে যাওয়া মানুষের থেকে কোনো জবাব আসে না কখনো। ষোড়শী চোখ তুলে বাবার দিকে তাকালো। আধা পাকা দাড়িওয়ালা লোকটা কি মায়া ভরে কাঁদছে। মেয়েটা এই দৃশ্য সইতে পারল না, দ্রুত দৌড়ালো। পাশের বাঁশবাগানের আড়ালে এসে এক দীর্ঘ নিঃশ্বাস নিল। পরক্ষণে কেঁদে উঠল, যে কান্নার শেষ নেই। সকলে ধীরে ধীরে বাড়ি ফিরে এলো এক সময়। এটাই তো নিয়ম, যে যায় তার জন্য অনন্তকাল দাঁড়িয়ে থাকা যায় না। হামিদ সাহেব আশেপাশে তাকালো, কোথাও নিজের মেয়েকে দেখতে না পেয়ে বোনের কাছে শুধালো, ষোড়শী কোথায়? জবা আশেপাশে তাকালো, বিরস মুখে বলল, দেখিনি অনেক সময় ধরে, তখন খুব কাঁদছিল। ওর ভাগ্যটা অনেক খারাপ ভাই। জবা পেশায় একজন চিকিৎসক, তার কথাবার্তা সবসময় সোজা সাপটা হয়। মায়ের জন্য সে ষোড়শীকে চিরকাল ঘৃণা করে এসেছে, কিন্তু আজ তার বড় মায়া হলো। হামিদ সাহেব জবাব দেয় না। এতক্ষণ শুকিয়ে যাওয়া অশ্রুটা পুনরায় মেঘ দিকে গর্জন করে পড়তে লাগল। সন্ধ্যা নেমেছে। ষোড়শী হাঁটুতে মুখ গুজে আছে এখন। দুটো লাল পিঁপড়ে তাকে কামড়ে দিলেও ব্যথার অনুভব যেন হচ্ছে না। তার মনে হলো কেউ সামনে এসে দাঁড়ালো। সে মাথা উঁচু করল না। কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর হঠাৎ পরিচিত কণ্ঠতে কেউ বলে উঠল, তোর বাপ এমন ভাবে কাঁদছে কেন? বউ কি কারো মরে না নাকি? আমি চলে গেলাম তখন এমন ভাবে কাঁদিনি। এবার বিয়ে করবে, নতুন বউ পাবে, নাকি আমি করছি উল্টো। ষোড়শী মুখ তুলে অবাক হয়ে তার
জন্মদাত্রীর পানে তাকালো। এই মল্লিকা নামের নারীটাকে সে আর কত ঘৃণা করলে পরিমাণ শেষ হবে। অথচ এককালে তার সব থেকে শান্তির জায়গা ছিল মল্লিকার কোলে। আজ অবশ্য সেই জায়গা 2 বছরের জীর্ণশীর্ণ এক ছেলে দখল করে আছে। মানুষ কতটা নির্লজ্জ হলে পালিয়ে যাওয়ার পর পূর্বের স্বামীর বাড়ির পাশে এসেই থাকে। মল্লিকা দীর্ঘশ্বাস ফেলে ষোড়শীর পাশে বসল। কোলে থাকা ছেলেটা খানিক ঘ্যান ঘ্যান করে উঠলে তাকে ধমকে চুপ করালো। তোর নিজের মা থেকেও ওই মহিলার প্রতি দরদ কেন ছিল আমি বুঝতে পারতাম না। এখন তো তুই একা, সময় সময় আমার কাছে চলে আসবি, তোর বাপকেও বলবি আমি বাড়িতে গেলে যেন তার বড় ভাই আর ডাক্তার বোন তেড়ে না আসে। মা তুমি এখান থেকে যাও এখন। আরে চুপ, যা বলছি তা শুনবি। কেন শুনবো? তুমি কে? ও মা, তুই তো কেবল আমাকে মা বললি এইমাত্র, আর বলে কিনা তুমি কে? পাগল মেয়ে। মল্লিকা উচ্চস্বরে হেসে দিল। আরেকটু নির্জন হলে পরিবেশ যে কেউ তাকে ভূত বলে বিবেচনা করে নিত। ষোড়শী উঠে দাঁড়ালো। চলে যেতে নিলে মল্লিকা দ্রুত উঠে তার কোণে চেপে বলল, এত বড় সাহস কিসের তোর? তারাও কিন্তু কিন্তু বেশি সাহস দেখিয়েছিল। বেশি বুঝবি তো একেবারে জানটা খুবলে খাবো। চিনিস আমাকে? ষোড়শীর চোয়াল শক্ত করে চেপে ধরল সে। মেয়েটা ব্যথায় সরে যেতে চাইলে মল্লিকা একটা ধাক্কা দিল। অন্ধকারে কোনো ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে মুহূর্তে সে আগলে ধরল মেয়েটাকে। ষোড়শীর কোমরের নরম ত্বকে শক্ত কোনো পুরুষের হাতের চাপ অনুভব করল। তার গা থেকে আসা সুগন্ধকে মেয়েটাকে চেনে। এই রকম সুগন্ধের একটা সার তার আলমারির সব থেকে গোপন জায়গায় খুব সন্তর্পণে লুকানো আছে, যেটা বের করে সে প্রায় নাকের কাছে তুলে ধরে। দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভালোবাসার সুঘ্রাণ নেয়। এ যেন তার বেঁচে থাকার সঞ্জীবনী। ষোড়শী মৃদু ফিসফিস করে বলে, আয়াত ভাই। এখানে কেন তুমি? আয়াত হচ্ছে ষোড়শীর বড় চাচার ছেলে, যাকে ষোড়শী একই সাথে ভীষণ ভয়ও পায়। ভয় পাওয়ার অবশ্য বিশেষ কারণ আছে। এই পুরুষটা আপাদমস্তক যেন এক রহস্য। আয়াত ধীরে ধীরে ষোড়শীকে সামলে দাঁড় করালো। মল্লিকা কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলেও আয়াদের উপস্থিতিতে আর বাড়াবাড়ি করল না। ছেলেটাকে কোলে তুলে নিয়ে নাক সিটকে বলল, যা বলার ছিল বলে দিলাম, মাথায় রাখবি সেসব। এই বলে সে গায়ের শাড়ির আঁচল ঠিক করতে করতে হাঁটতে শুরু করলো অন্ধকারের মধ্যে। পেছন ফিরে আর তাকায়নি। ষোড়শী চুপচাপ দাঁড়িয়ে রইল। আয়েদের কণ্ঠ ভীষণ সুন্দর, প্রাচীন রূপকথার ধাঁধার মতন। ষোড়শীর হাতখানা শক্ত করে ধরে বলল, সকলকে এভাবে টেনশন রাখা মোটে উচিত হয়নি তোমার। এভাবে কাঁপছো কেন? ষোড়শী কথা বলে না, শুকনো ঢোক গিলে। কিছু একটা মনে পড়েছে তার। আয়াত খানিক সময় তার দিকে তাকিয়ে থেকে হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। আয়াত ভাই আসতে। আমি ধীরে গেলে বাড়ির সকলে বের হয়ে যাবে তোমাকে খুঁজতে। আর তোমার মা কি বললো? কিছু না। আয়াত থেমে গেল। ষোড়শীর দিকে সরাসরি তাকালো। এই দৃষ্টিতে যেন আগুন আছে। ষোড়শী? এ ডাক উপেক্ষা করার সাধ্য মেয়েটির আছে নাকি? যা কথা হয়েছে তা বলে দিল। আয়াত বিদ্রুপ করে বলল, তোমার নারীটা ভীষণ মিস্টেরিয়াস, ভীষণ লোভী। চাচাকে রেখে চলে গেল, আবার তার বাড়িতে ঢুকতে চাচ্ছে। ষোড়শী পুরুষটির এই ব্যঙ্গ গায়ে মাখল না। এখনো তার হাতখানা ধরে রেখেছে সে। আয়াত প্রচণ্ড রকমের নারী বিদ্বেষী। কারণ অবশ্য ষোড়শী জানে না। হঠাৎ আয়াত বলে উঠে, তুমি কি তোমার মায়ের মতন ষোড়শী? লোভী, কুটবুদ্ধি সম্পন্ন হলেও সমস্যা নেই। আমি আগে থেকে তোমাকে ঘৃণা করি। আগে শুনতাম মেয়ে মানুষ কম খায়, তুই তো পুরুষ মানুষকে হাড় বানাবি সুরাসিনী। ভাত প্লেটে নিতে গিয়েও থেমে গেল ষোড়শী। কথাটা তার বাবার ফুপু বলেছে। ভদ্রমহিলার নাম জুহুরা। খুব অল্প বয়সে বিধবা হওয়ায়
কাশেম সুলতানি সর্বদা নিজের ছোট এই বোনটিকে আগলে রেখেছে। ফলস্বরূপ ওনার চলে যাওয়ার পর তার সন্তানেরা জোহরাকে ভীষণ সম্মানের সহিত আগলে রেখেছে। বাড়ির সর্ববৃহৎ মাথা যেন সে। তবে জোহরা গ্রামে থাকে না, কাশেমের বড় পুত্র অর্থাৎ মজিদের সঙ্গে ঢাকা থাকে। তারার জন্য সকলে একত্র হয়েছে। ষোড়শী পিছিয়ে গেল, অল্প স্বরে বলল, দাদু আমি সকালে খাইনি। তো এখন কি একটু পরে খেলে হতো না? এখন আয়াত, আকাশ, তৃষা সকলে খেতে বাকি আছে। তাছাড়া তোর এত কিসের শোক? সৎ মা ছিল, যা দেখাচ্ছিস সেসব আমার কাছে নাটক মনে হচ্ছে। জোহরা ভীষণ বিরক্ত হয়ে কথাগুলো বলল। বৃদ্ধার সাদা চুলগুলোতে মেহেদের প্রলেপ দেওয়া। ষোড়শী দীর্ঘ শ্বাস ছাড়ল। তাদের বংশটা ভীষণ বড়। কাশেমের 4 ছেলে ও 3 মেয়ে, সঙ্গে তাদের সন্তানেরা মিলে বিশাল এক পরিবার তৈরি করে। সকলে ঢাকা চলে গেলেও হামিদ এই গ্রামে পড়ে আছে। অবশ্য এতে তার লাভ আছে, বিশাল বড় গরুর খামার আছে, সঙ্গে কয়েক ধরনের বিদেশি ফল চাষ করে বেশ অর্থ তৈরি করেছে। ষোড়শীকে তার মায়ের কাজের জন্য কেউ বিশেষ একটা দেখতে পারে না, অথচ এককালে সকলে কত আদর করেছে। ঠিক আছে, সকালে খেলে তখন আমি আসছি। পুরো বিষয়টা দূর থেকে হামিদ দেখল। সে জানে তার একমাত্র মেয়েটা ভীষণ অবহেলিত। দরজার কাছটায় দাঁড়িয়ে বলল, ফুপুমা, আমার খাবার বাহিরে দাও। আর ষোড়শী, মা আয় তো। বাবার আদরের বাচ্চা হচ্ছে ষোড়শী। মেয়েকে সে এতটা ভালোবাসে যে কখনো কখনো আশেপাশের মানুষেরা বিদ্রুপ করে। এতে থোড়াই পরোয়া করে না হামিদ। জোহরা বাড়ির কাজের লোকের হাতে খাবার উঠোনে পাঠিয়ে দিল। ষোড়শীকে পাশে বসিয়ে ভাত মেখে তার মুখে তুলে দিয়ে হামিদ বলল, কাল তারার জন্য গরিব এলাকার মানুষদের খাওয়ানো হবে। তোকে যে যাই বলুক, মন খারাপ করবি না। ষোড়শী ভীষণ কষ্টে খাবার গিলছে, তার কান্না পাচ্ছে। নাক টেনে বলল, আমি তাদের কথাতে কিছুই মনে করি না, কিন্তু বাবা, বড় চাচা আবারও তোমার বিয়ের কথা বলছিল। এটা কি সম্ভব? আর এখন তুই বড় হয়েছিস, তোকে ঠিকমতো মানুষ করে বিয়ে দিতে হবে। এরপর বাকি জীবনটা আল্লাহর নামে কাটিয়ে দিতে পারবো। ষোড়শী হাত ধুয়ে নিল। প্লেট থেকে এক লোকমা ভাত তুলে বাবাকে খাইয়ে দিতে দিতে বলল, সারা জীবন এভাবে একা থাকা যায় বাবা? আমি তোমাকে বলছি, তারা আমার মতো কাউকে পেলে তুমি না করো না। লোকে খারাপ ভাববে। একা একা জীবন কাটানো খুব কঠিন বাবা। দিন শেষে মনের সব কথা সন্তানদের তো বলা যায় না। ষোড়শীর বয়স একেবারে অল্প, কিন্তু মেয়েটার কথাবার্তা ভীষণ সুন্দর। হামিদ বুঝতে পারল মেয়েটার ভবিষ্যতের জন্য খুব শীঘ্রই ভালো কোনো সিদ্ধান্ত নিতে হবে। আপাতত প্রসঙ্গ বদলানোর জন্য বলল, এসব কথা পরে হবে, আগে খেয়ে নে। তবে একা একা বাহিরে যাবি না, কেমন? ষোড়শী মাথা দুলিয়ে পিতার সাথে একাগ্রতা প্রকাশ করে বলে, ঠিক আছে বাবা। পুকুরের জল নিবদ্ধ যেন শ্যাওলা রঙের কাচের ওপর অলিখিত কোনো কবিতা ছড়িয়ে পড়েছে। সেই শান্ত জলরাশি হঠাৎ ভেঙে গেল আয়াদের শরীরের কোমল আন্দোলনে। সূর্যের আলো তার কাঁধের ওপর গলে পড়েছে স্বর্ণরেণুর মতো। পাথরের মতো মসৃণ বুক জলের নিচে লুকিয়ে আবার উকি দিচ্ছে ঢেউয়ের ফাঁক ফুকর দিয়ে। জলগুলো ভেজে কালো তামার মতো, পিছন দিকে করে রাখা। দুচোখে কোনো ব্যাকুলতা নেই, শুধু প্রশান্তি। যেন এই জলেই তার একমাত্র শান্তির জায়গা। ধীরে ধীরে পুকুরের প্রান্ত ছুঁয়ে ফেরত আসছে সে। প্রতিটি হাতের টানে জল কাঁপছে নীলরূপা রেশমের মতো। জল থেকে উঠে দাঁড়ালো আয়াদ। পাথরের সিঁড়িতে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। শরীর থেকে গড়িয়ে পড়া জলবিন্দুগুলো যেন কোনো প্রাচীন সরোবরের গল্প শোনাচ্ছে। পেছনে শোরগোল শুনতে পেয়ে সেদিক পানে তাকালো সে। ষোড়শী ও তার ছোট বোন তীরা এদিকে আসছে, তাদের হাতে টাওয়াল ও সাবান। আয়াত কোমরে হাত রেখে বলল, এখানে কি কাজ তোদের? চমকে গেল ষোড়শী। তীরা উচ্ছ্বাসিত হয়ে বলল, বড় ভাইয়া তুমি এখানে?
ভালো হলো, আমরাও গোসল করতে এসেছি। আয়াত আশেপাশে তাকালো। অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। বিরক্ত হয়ে আয়াত বলল, বেলে গেছে তোদের যাতে ফুর্তি করে এখানে আসতে হবে? যা, বাড়িতে এতগুলো ওয়াশরুম আছে। কিন্তু ভাইয়া, তেরা ভেতর যা, আমাকে রাখাবি না। তীরা ও ষোড়শী দুজনে সমবয়সী। মনটা খারাপ করে সে চলে গেল। ষোড়শী চলে যেতে নিলে তাকে থামিয়ে দিল আয়াত। শোনো ষোড়শী। আয়াত এগিয়ে আসছে। ষোড়শী খেয়াল করলো আয়াত হাঁটু অব্দি একটা প্যান্ট পরে আছে। প্রচণ্ড ফর্সা পাগলো, দেখতে সুন্দর। ষোড়শী ঠোক গিলল। তোমাকে না গতকাল রাতে বলা হয়েছে বের হবে না একদম, তো অমন না কেন করলে? আয়াত ভাই তীরা বলল, দেখে এসেছি আমি। বলুক, বড্ড অবাধ্য তুমি। সরি। আয়াত এগিয়ে এলো, একটু ঝুঁকে বলল, আমার একটা কাজ করতে হবে তোমার। আগামী 20 তারিখ তুমি কলেজ যাওয়ার পথে হাটে মাছের আড়তে গিয়ে মতিন নামের এক লোককে একটা পার্সেল দিয়ে আসবে। আমি পরশু ঢাকা চলে যাচ্ছি, যাওয়ার আগে হাতে দিয়ে যাব। ষোড়শী বিভ্রান্ত হয়ে বলল, কেন? আর কি কাজ? আপনি বাবাকে বলেন। সিক্রেট বিষয়, তাছাড়া তুমি জানো আমার কাজ কি, বেশি বুঝলে। আয়াত সোজা অদূরে কসাইদের জন্য বের করে রাখা জিনিসগুলোর পানে তাকালো। ষোড়শী শুকনো ঢোক গিলল। একটা বিভৎস স্মৃতি স্মরণ হয়ে গেল তার। ভয় আর উত্তেজনায় পড়ে যেতে নিলে আয়াদের উদাম বাহু আঁকড়ে ধরল। তার নখের ছোঁয়া দাগ বসিয়ে ফেলল পুরুষটির হাতে। আয়াদের অবশ্য কোনো ভাবান্তর হলো না। আমায় মারবেন না প্লিজ আয়াত ভাই, আমার বাবার আমি ছাড়া কেউ নেই। ভয় নেই, আমি সুলতানি বংশের, আপন মানুষের ক্ষতি করব না, তবে আমার কথা শুনতে হবে, ওকে? ষোড়শী ধীর ভঙ্গিতে মাথা নাড়ালো। মেয়েটির মেদুর ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। আয়াত বাঁকা হেসে বলল, আমাকে ভয় পেয়ে আবার আমাকে আঁকড়ে ধরেছ? কেমন ভীত হলো তোমার ষোড়শী? মেয়েটি সরাসরি আয়াদের চোখের পানে তাকালো। এ যেন স্বপ্নের দেশে প্রবেশের পথ। মেয়েটির হারিয়ে যাওয়ার আগে মনে পড়ে এ পুরুষ অতীব ভয়ঙ্কর, তার থেকে পালাতে হবে অতি শীঘ্রই। ছোট ভাই যাচ্ছে ষোড়শীকে যেন আমাদের সাথে ঢাকাতে নিয়ে যায়। আপনি না করে দিবেন। মেয়েটা যুবতী, আমার বাড়িতে দুটো ছেলে আছে। আয়াত বা আকাশের উপর যদিও বিশ্বাস আছে আমার। সালেহ স্ত্রীর কথাতে কোনো উত্তর দিল না। মাহমুদা এতে যথেষ্ট বিরক্ত হলো। বিছানাতে বালিশটা রেখে বলল, আপনি আমার কথা শুনেছেন? শুনেছি, কিন্তু হামিদ, চাইলে আমার পক্ষে অস্বীকার করা সম্ভব না। তাছাড়া এই বাড়িতে একা সারাদিন মেয়েটাকে রাখা ভীষণ অনিরাপদ। আমরা তো তাকে নিরাপত্তা দিতে বসে রইনি। তাছাড়া হামিদের বিয়ের কথা চলছে, 40 দিন গেলে তখন না হয় বিয়ে করিয়ে দেন। আহা মাহমুদা, তুমি আমি চাইলেই কি বিয়ে হয়? তাছাড়া একজন যোগ্য সঙ্গী না পেলে হামিদও বিয়ে করতে রাজি হবে না। আর এত বড় বড় কথা বলো না। নিজের বোনের মেয়েকে তুমি মাসের পর মাস এনে বাড়িতে রাখো। তো কি, আমার এত বড় বাড়ি, সে আমার বোনের মেয়ে। ষোড়শী ও আমার ভাইয়ের মেয়ে। তাছাড়া বাড়িটা তোমার নয়, আমার। আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাচ্ছি না। মাহমুদা বুঝতে পারল আর কোনো ধরনের কথা বাড়ানো সমীচীন হবে না। রাগ করে রুম থেকে বের হয়ে এলো সে। বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল দূর থেকে মল্লিক গলা উঁচু করে এই বাড়ির পানে তাকিয়ে আছে। কপাল কুণ্ঠিত হয়ে গেল তার। এককালে মল্লিকা তাকে ভীষণ যন্ত্রণা দিয়েছে। শাশুড়ি বেঁচে থাকতে মাহমুদার নামে শুধুই বদনাম করত। যখন মল্লিকা চলে গেল পরকিয়া করে, তখন সে যা খুশি করেছিল। মাহমুদার পাশ দিয়ে তখন আয়াত হেঁটে যাচ্ছিল। তাকে থামিয়ে সে বলল, আয়াত শোনো। জি আম্মু। ওদিকে দেখো মল্লিকা কিভাবে বাড়ির ভিতর দেখছে। তাকে একটু তাড়িয়ে দিয়ে আয় তো, অসভ্য মহিলা কোথাকার। শুধু তো দাঁড়িয়ে আছে, এতে সমস্যা কি? বাড়িতে এত মানুষ ও আত্মীয়, তারা দেখলে কি বলবে? আয়াত ধীর গতিতে মাথা দুলালো। মায়ের কথা শুনে ধীর পায়ে বারান্দা থেকে নেমে নিচে এলো। মল্লিকা তখনও গেটের পাশে দাঁড়িয়ে বাড়ির ভিতর তাকিয়ে আছে। আয়াতের চোখে চোখ পড়তেই
মল্লিকা একবার হালকা হাসল। কিছু দরকার? আয়াত ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। মল্লিকা কুণ্ঠিত হয়ে বলল, না কিছু না, এমনি দেখতে এলাম। পুরোনো বাড়িটার টান তো যায় না, বুঝছস? এত বড় অনুষ্ঠান, শুধু শুধু টাকা নষ্ট করছো তোমরা। বাড়ির ভিতরে তাকানোর কিছু নেই, যা দরকার হলে বলেছেন, আর না হলে রাস্তা খালি করুন, সবাই দেখছে। দেখুক, আমি কি ভূত নাকি যে ভয় পাবে সকলে? উল্টো ভূত তো হলো তারা। মল্লিকা খিটমিট করে হেসে উঠল। আয়াদের মুখখানা ভীষণ গম্ভীর হলো। ধীর কণ্ঠেতে বলল, আপনার সস্তা রসিকতা শোনার সময় আমার নেই চাচি। রসিকতা না রে ছেলে, সত্যি বলছি। তাহলে এক সত্য আমি বলবো। কি? আয়াদের ঠোঁটের কোণে বিদ্রুপময় হাসি ফুটে উঠল। সে এগিয়ে এসে খানিকটা ঝুঁকল। ভদ্রমহিলা অনেকটা ভরকে গেল যেন। ছোট চাচা প্রত্যেক সপ্তাহে নিয়ম করে পুকুর পাড় পরিষ্কার করায়। আজ দুপুরে গোসল করার সময় পুকুরের এপাশ থেকে দীর্ঘক্ষণ তাকে একটা জিনিস বেশ উপলব্ধি হলো। শুকনো পথে পড়ে গেলে কিভাবে তারা চাচি? তো এমন সময় যখন ষোড়শী বাড়িতে থাকে না, এমনকি চাচাও না, কাছের লোকেরা দুপুরের খাবার খেতে ব্যস্ত ছিল। তো এসব আমাকে বলে কি লাভ? আয়াত সোজা হলো। সরাসরি কারো আত্মার ভেতর তাকানোর ক্ষমতা যেন আছে তার। মল্লিকার মুখ দেখে তাকে ভীতু মনে হচ্ছে। আপনার মতলব কি আসলে? ষোড়শীকে আমি চাই, ও আমার মেয়ে। মেয়েকে আপনি ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করি না। কাহিনী কি আমাকে বলেন। আমি ওর মা আয়াত, ওকে দিয়ে দাও। আমি তোমাদের বাড়ির দিকে কখনো তাকাবো না। ষোড়শীর দিকে তাকানোর সাহস করবেন না, তা নয় আমি এমন অবস্থা করবো যে পালানোর পথ পাবেন না। আপনি জানেন না আয়াত সুলতানি কি জিনিস। আমাকে রাখাবেন না, এখান থেকে যান। আয়াত শেষের কথাটা অনেকটা ধমকের সুরে বলেছে। মল্লিকা সেখানে দাঁড়ানোর আর সাহস পেল না। চলে গেলেও পুরুষটির মনে নানান চিন্তা রেখে গেল। ষোড়শীকে মল্লিকা চাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে এর মধ্যে। সন্ধ্যা নামার সাথে সাথে আকাশটা আচমকা রং বদলাতে শুরু করলো। পশ্চিমে শেষ আলোটুকু যেন কালো মেঘের আস্ত চাদর থেকে গিয়ে নিঃশব্দে নিভে গেল। বাতাসে বৃষ্টির গন্ধ, মাটির গায়ে অদ্ভুত এক শীতল সোদাঘ্রাণ ছড়িয়ে পড়ছে। বাড়ির বারান্দার সব জানালা বন্ধ করেও কোনো লাভ হচ্ছে না। হাওয়ার দাপটে জানালার কাজ কেঁপে কেঁপে শব্দ তুলছে। ষোড়শী তখন রান্নাঘরের পাশের ছোট টেবিলে বসে মাটির চায়ের কাপ হাতে নিয়ে কিছুক্ষণ আগে পড়া বইটা খুলে রেখেছিল। মন ভালো লাগছিল না দেখে বই নিয়ে বসেছিল। যখনই তার মন খারাপ হয় সে তারার লেখা কবিতাগুলো পড়ে। ভদ্রমহিলা কোনো এককালে শখ করে একটা কবিতার বই ছাপিয়েছিল। এখানকার সবকিছু যেন ষোড়শীর একদম মুখস্থ। পাতাগুলো উল্টো দিকে উড়ে যাচ্ছে বাতাসের ঝাপটায়। দূর থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে। মনে হচ্ছে কোনো অজানার আগে আকাশ বিদীর্ণ হবে আজ। দূরের গাছপালাগুলো অন্ধকারে দুলে দুলে মাথা নুয়ে ফেলেছে। এমন সময় পেছন থেকে কাপা গলায় ডাক দিল জোহরা। সৌরভী, শুনো তো। ষোড়শী দাঁড়িয়ে বলল, কি হয়েছে দাদি? এই ঝড় বৃষ্টির মধ্যে আয়ানদের ঘরে একটু লাইটটা দিয়ে আসবি? সাজ্জার লাইটটা তো এখানেই আছে। ছেলেটা কি এক গুরুত্বপূর্ণ কাজ করছিল, হয়তো অন্ধকারে পড়ে থাকবে। ষোড়শী হালকা ইতস্তত করল। আয়াদের রুমে যাওয়া মানে দীর্ঘ করিডোর পেরিয়ে একদম বারান্দার শেষ মাথায় যেতে হবে। তার ওপর এমন অন্ধকার, জানালার ফাঁক দিয়ে হাওয়া ঠেলে পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে বারবার। অন্য কাউকে পাঠাও দাদি। আরে ভয় কিসের, দিয়ে আয়, দরজা দিয়ে ফিরে আসবি। শরীরটা ভালো লাগছে না তো, না হলে আমি যেতাম, অন্য কাউকে দেখছি না। মায়াভরা চোখে বললেন জোহরা। ষোড়শী কিছু না বলে চার্জার লাইট হাতে নিল। বাড়ির এই দিকটা এমনিতেই সবসময় শান্ত থাকে। দোতলার ওই প্রান্তে আয়াদের ঘর বলে হয়তো আরো বেশি নীরব। ধীর পায়ে হেঁটে চলল সে। করিডোরে পা ফেলা মাত্র মনে হলো পেছনে কেউ যেন ছায়ার মতো হেঁটে চলেছে। ঘন বৃষ্টির শব্দ সব চাপা পড়ে গেল। আয়াদের দরজায় এসে থেমে গেল ষোড়শী। দরজাটা একটু খোলা।
ভেতর থেকে নরম হলুদ আলো ছড়াচ্ছে। নিঃশব্দে কণ্ঠে ডাক দিল। ভাইয়া। ভেতর থেকে আয়াদের গলা ভেসে এলো। এসো। ষোড়শী দরজার কাছে গিয়ে লাইটটা বাড়িয়ে দিল। দাদি দিতে বলছিলেন। জানালার পাশে দাঁড়িয়ে আছে সে, গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে যেন কোনো অদেখা হিসেব মেলাচ্ছে। চোখ তুলে ষোড়শীর দিকে তাকিয়ে হালকা মাথা নেড়ে বলল, ভেতরে এসে রাখো। আয়াদের কণ্ঠ শুনে মনে হলো সে কিছু একটা নিয়ে অনেক বেশি চিন্তিত। ষোড়শী ভেতরে এসে লাইটটা রেখে চলে যেতে নেবে, তখন সে বলল, ধরো বাইরে ঝড় যতই হোক, এবারের ভেতরে যদি ঝড় আসে তখন কি করবে? হতে পারে আমি একটা ঝড় খুব শীঘ্রই আমন্ত্রণ করে আনবো। ষোড়শী বুঝে উঠতে পারল না কথার মানে। আয়াত হালকা হাসল, প্রসঙ্গ বদলে বলল, কিছু না, যাও দরজা ভালো করে আটকে দিয়ে যাও। ঝড়ের রাতে জানলা দরজা মন সব বন্ধ রাখতে হয়। কথাটা শেষ করতে না করতেই বাইরে মেঘ ফেটে পড়ল। বিদ্যুৎ খেলে গেল চোখের সামনে দিয়ে। ষোড়শী একটু কেঁপে উঠল। সে চলে যেতে নেবে, তখন বিদ্যুৎ চমকানোর আলোতে দেখল টেবিলের ওপর গান রাখা। আর্তনাদ করে উঠল সে। আয়াত দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে তা দ্রুত ডয়ারে রেখে দিল। এটাকে ভয় পাওয়ার কিছু নেই। আপনি আবারও? ষোড়শী ভয় পেল ভীষণ। অন্ধকারে দৌড়াতে গিয়ে শব্দ করে কিছুর সাথে আঘাত পেয়ে পিছিয়ে গেল। মেয়েটা এত এলোমেলো কেন তা আয়াত বুঝে না। এগিয়ে এসে ধরতে গিয়ে বাঁধল বিপত্তি। মেয়েটা আবারও পড়তে গিয়ে আয়াদের গায়ের টি শার্ট ধরল। একটা অদ্ভুত শব্দ করে ছিঁড়তে ছিঁড়তে নিচে বসে পড়ল সে। মেয়েটার হাত আয়াদের কোমরে স্পর্শ করতেই সে খপ করে ধরে বলল, সরেছে, এর নিচে গেলে আমি সত্যি বলছি তোমাকে খুনটা আজই করবো আমি। বেহাল দশার বেহায় আমি। তুমি কোথায় গিয়েছিলে? সদর দরজা দিয়ে প্রবেশ করতেই নাফিসা শুধালো ষোড়শীকে। মেয়েটা তার সেজো চাচার মেয়ে। হাতে একটা আধ খাওয়া আপেল। সে মারাত্মক রকমের খেতে পারে, তবে সেগুলো শুধু ফলমূল। এমনিতে ফাস্ট ফুড খায় না। ষোড়শী শুধালো, আমাকে কেউ খুঁজছিল নাকি? পুরো বাড়ির মানুষ খুঁজেছে। ওদিকে আজ অনেক বকা খাবে, যাও। শুকনো ঢোক দিল ষোড়শী। ধীর পায়ে বাড়ির ভেতর এগিয়ে গেল। বাহিরের রুমে সকলে একত্রিত হয়ে বসে আছে। প্রত্যেকের মুখে চিন্তিত ভাব। নিজের উপস্থিতি জানান দিতে হালকা করে কাশল সে। হামিদ ব্যস্ত হয়ে বলল, কোথায় গিয়েছিলি তুই? আব্বু একটু ডেকেছিল শোভা। তুমি তো জানো ওর মা কতটা কঠোর। আজ যেন আসতে দেয়, এই জন্যই গিয়েছিলাম। জোহরা মাঝখান থেকে ধমকে বলল, বাড়িতে আজ এত বড় অনুষ্ঠান, এতগুলো মানুষ, আর কাউকে সঙ্গে নেওয়ার খুঁজে পাসনি? তোকে না একা কোথাও যেতে মানা করা হয়েছে? এমনিতে ওই নাতিন পুরো দিন বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। সরি দাদু, আর হবে না। হয়েছে, এখন সকলে যার যার কাজে যাও। বাড়ি ভর্তি মানুষ, সকলে কি ভাববে? হামিদ কথাগুলো বলে বাহিরে চলে যেতে নিলে তাকে থামিয়ে দিল আয়াদ। সরাসরি ষোড়শীর পানে তাকিয়ে বলল, চাচা, ওর শাস্তি পাওয়া প্রয়োজন। মানে? এগুলো পরে দেখা যাবে, আজ এতগুলো মানুষ বাড়িতে আছে। তবুও শিক্ষা পাওয়া প্রয়োজন। আপনি না পারলে আমি শাস্তি দিতে পারি। ষোড়শী প্রতিবাদ করে উঠল। সে শুধু তার বান্ধবীর কাছে গিয়েছিল যেন আজকের অনুষ্ঠানে আসে। যদিও হামিদ মোটেও তার মেয়েকে শাস্তি পেতে দেবে না, কিন্তু আয়াদের কথায় জোহরা যেন অনেক খুশি হলো। দ্রুত নিজের লাঠি আয়াদের পানে এগিয়ে দিয়ে বলল, নে, এটা দিয়ে দে আয়ান রে, শাস্তি পাওয়া আসলেই দরকার। হামিদ বাধা প্রদান করে বলল, কিন্তু ফুপু। ষোড়শীর চোখ বিস্ফোরিত হয়ে গেল। আয়াত সত্যি ওকে শাস্তি দেবে? ঠোঁট শুকিয়ে এলো ওর। দাদুর হাত থেকে লাঠি নিয়ে আয়াত ধীর পায়ে ওর দিকে এগিয়ে এলো। হামিদের পানে তাকিয়ে চোখের পলক ফেলে তাকে শান্ত থাকতে বলল। আয়াতকে সকলে অনেক বিশ্বাস করে, তাই হামিদ চুপচাপ হতে দেখল বিষয়টা। হাত বাড়াও। আমি কি এত বড় অপরাধ করেছি ভাইয়া?
তুমি জানো একা যাওয়ার কোথাও অনুমতি নেই, তাও গেছো, শাস্তি পেতে হবে। আয়াদের কণ্ঠে আপোষহীন কঠোরতা। বাড়ির বাকি সবাই নীরবে দেখছে। ষোড়শী ধীরে ধীরে হাত বাড়ালো, হৃদয়টা ঠক ঠক করছে। আয়াদ লাঠি উঁচিয়ে ধরল, কিন্তু আঘাত করল না, শুধু ওর আঙুলের ডগায় হালকা ছোঁয়ালো। আজকের জন্য এটুকু থাক, কিন্তু আবার যদি একা কোথাও যাও তাহলে আমি ছাড়বো না। এবার শাস্তি হবে পায়ে, ঠিক আছে তো দাদি? জোহরা মুখ বিকৃত করে বলল, এটা কেমন শাস্তি হলো? ঢং। আয়াদ হালকা হাসল, লাঠিটা এক পাশে রেখে বাহিরে চলে গেল। অন্যদিকে ষোড়শীর কিশোরী হৃদয়ে একরাশ প্রজাপতি উড়ে গেল। পুরুষটার এই সামান্য কাজ তার মনে আকাশসম ভালো লাগা তৈরি করলো। একে সে কখনোই ভাই হিসেবে দেখতে পারে না কেন? পুরুষটির হাত মাখা ষোড়শীর ছবির উপর এসে থামল। ঘরমাত্র ক্লান্ত হয়ে মেয়েটা একপাশে রাস্তাতে কিছু একটা দেখছে। রৌদ্রবীরের অধর যুগলে হাসি ফুটে উঠল। সে কবে বাস্তবে স্পর্শ করতে পারবে? পুরুষটি পুনরায় নিজের সঙ্গে বলল, ভীষণ সুন্দর এই মেয়ে, খুব শীঘ্রই তোমার একে চুরি করতে হবে। রৌদ্রবীরের আঙুলের স্পর্শে লাগতেই ছবিটার পৃষ্ঠদেশ শীতল অথচ রেশমের মতো মসৃণ লাগলো। যেন ষোড়শীর ত্বকের ছোঁয়া অনুভব করছে সে। তার ঠোঁটের কোণে এক অমোঘ হাসির রেখা খেলল। চোখের গভীর জলে উঠল শিকারের হিংস্র আলো। ফোনের রিংটনের শব্দতে ঘোর ভাঙল তার। ষোড়শীর ছবিখানা একপাশে সরিয়ে রাখল। রিসিভ করতে ফোনের ওপাশ থেকে এক নারী কণ্ঠতে বলে উঠল, আপনি আজ যাবেন ওই বাড়িতে? হ্যাঁ। আমি তবে দেখা করব আজ। অবশ্যই না, সুলতানি বংশের কেউ জানে না যে আপনার ও আমার পরিচয় আছে। এক্ষেত্রে আপনি যত দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু আমার কিছু টাকা দরকার ছিল, যদি নিয়ে আসতেন। রুদ্রবীর বিরক্ত হলো, একটু রাগত স্বরে বলল, কাজ তেমন করতে পারছেন না আপনি, অথচ ইতিমধ্যে বড় ধরনের একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে নিয়েছেন। আমি কেন আপনাকে টাকা দিব? ওপাশ থেকে অনুনয় সুরে বলল, কাজ বলতে তেমন কিছু নয়, শুধু ষোড়শীর বিশ্বাস অর্জন করতে হবে। তাছাড়া ওই যে সালেহা ওর বড় ছেলে আয়াত যে কিছু একটা টের পেয়েছে তারাকে নিয়ে, কিন্তু সম্ভব নয়। তবে যত দ্রুত সম্ভব ষোড়শীকে নিজের কাছে নিয়ে আসুন, তখনই টাকা পাবেন। কিন্তু রুদ্রবীর ফোন কেটে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। 40-এর কোঠায় পা দেওয়া এই পুরুষটির চেহারার চাকচিক্য দেখে বয়স অনুমান করা সম্ভব নয়। দ্রুত তৈরি হয়ে নিল সে। গ্রামে পৌঁছাতে ঘন্টা দুয়েক সময় লাগবে। আজ দ্বিতীয়বারের মতন ষোড়শীর সাথে দেখা হতে চলেছে তার। বাড়ি ভর্তি প্রচুর মেহমান। এতিমখানা থেকে অনেকগুলো বাচ্চা এসেছে। তাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি হামিদ। অবশ্য তাকে দেখতে যতটা সহজ সরল মনে হয়, ভেতরে সে ঠিক তত অর্থ সম্পদশালী। তাই স্ত্রীর জন্য টাকা খরচ করতে দ্বিধা করেনি। এতগুলো মানুষের থেকে আড়ালে এসে ফোনটা রিসিভ করলো আয়াদ। বিরক্ত হয়ে বলল, তোকে কতবার বললাম আজকে আমি ব্যস্ত থাকবো, ঢাকা পৌঁছে যোগাযোগ করি। শোনো আয়াদ, একটা সমস্যা হয়েছে। ফোনের ওপাশ থেকে মুনিন গোমরা মুখে বলল, তুই পার্সেলটা ষোড়শীকে দিয়ে আসিস না, ওর জন্য নিরাপদ নয় পৌঁছে দেওয়া। সেটা আমি বুঝবো। তোর কি একটু মা নেই মেয়েটার উপর? তোর ছোট ছোটার মেয়ে। আয়াদ গম্ভীর সুরে বলল, নেই, শুধু চাচার জন্য এখনো কিছু করিনি। তার নয়, ওই মেয়েটাকে আমি শুধু ঘৃণা করি, আর কিছু না। তুমি দেখলে বলে কেন ষোড়শী? পরনের কাপড় যে ঠিক নেই সেটা আমাকে এত দূর এসে কেন বলে দিতে হলো? ইডিয়েট মেয়ে। কিন্তু আয়াত ভাইয়া। শাট আপ ফাজিল। আয়াদের মুখ বিবর প্রচন্ড রকমের লাল হয়ে আছে। একে তো ফর্সা মানুষ, দ্বিতীয়ত রোদে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। বিকেলের দিকে বাড়িতে যেন আরো বেশি ভিড় জমে গেছে। দূর থেকে সে দেখল ষোড়শীর পরনে থাকা কামিজটা ছিঁড়ে হালকা সরে আছে। বিকেলের পরন্ত রোদের ছোঁয়া এসে স্বল্প উন্মুক্ত হয়ে থাকা পেটে স্পর্শ করে তার উজ্জ্বলতা যেন বৃদ্ধি করে দিয়েছে। ব্যাস, আয়াদের রাগের জন্য যথেষ্ট কারণ ছিল।
এমনিতে বড় হওয়ার ছোট ছোট কথায় নিজের থেকে অল্প বয়সীদের সে মারে। ষোড়শীও সেই তালিকার বাহিরে নয়। মানুষকে যদি পেট দেখানোর বহু শখ থাকে বলে দিও, চাচাকে বলে বিয়ে দিয়ে দেব। ষোড়শীর কামিজের পাশটা আয়াত ছোট একটা স্কার্ফ দ্বারা বেঁধে দিল। ভাগ্যিস তীরার কাছে ছিল এটা। এই পুরুষটা ষোড়শীকে অপমান করার একটা সুযোগ যদি ছাড়ত, তাহলে সুনিশ্চিতভাবে সেই দিন পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতো। সরি আয়াত ভাইয়া। অ্যাকচুয়ালি তোমার নাম ষোড়শী নয়, ষড়শী রাখা উচিত ছিল। এই, তুমি কি ভাতের সাথে সরি মেখে খাও? আপনি আমার নাম কেন বিকৃতি করছেন আজব? কিভাবে এটা ছিঁড়েছে আমি জানবো কি করে? আয়াত ঠোঁট বাঁকিয়ে তাকালো। চোখে মুখে বিরক্তি ফুটে উঠেছে। তোমার জানার দরকার নেই, দরকার ছিল নিচের কাপড় ঠিক রাখা। ষোড়শী ফুঁসি উঠল। আয়াদের এই শাসন করার অভ্যাসটা অসহ্য লাগে ওর মাঝে মধ্যে, যেন ও ছোট বাচ্চা। আপনার এত মাথা ব্যথা কেন আমার পোশাক নিয়ে? আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তাহলে কি বাতাস শেষে ছেড়ে নিয়ে গেছে? আয়াত ঠান্ডা গলায় বলল। ষোড়শী দাঁতে দাঁত চেপে রাগ সামলালো। আশেপাশে দিয়ে যতগুলো আত্মীয় যাচ্ছে তারা একবার করে দুজনের পানে তাকাচ্ছে। আপনি সব সময় এইভাবে ঝাড়েন কেন? একবারও ভাবলেন না আমারও খারাপ লাগতে পারে? সকালেও এমন করলেন আপনি। খারাপ লাগলে লাগবে, এটা তো তোমার শেখার বয়স, আর আমি তোমার বড়। কি শেখার বয়স? আপনি কি আমার বাবা? তোমার বাবা না হলেও বাবার ভাইয়ের ছেলে, এবং তোমার থেকে বড়। ষোড়শী এবার মুখ ঘুরিয়ে ফেলল। ও জানে তর্ক করে কোনো লাভ নেই। আয়াত যখন রেগে থাকে তখন এভাবে কথা বলে, কিন্তু তাও তার গলার ধমক ওর ভিতরটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আপনার এই ধমকি ধামকি ছাড়ুন তো, ঠিক আছি আমি। ঠিক থাকলে আমি এত দূর থেকে ছুটে আসতাম না। যাই হোক, আমি একটু পর বের হব, আমার রুমের পার্সেলটা নিতে চলে আসবে। ষোড়শী মনমরা হয়ে মাথা দোলালো। আয়াত চলে গেলে স্কার্ফটা ধরে নিজের রুমে এলো সে। আলমারি থেকে সুতির একটা পোশাক বের করে দ্রুত পরে নিল। দরজায় করাঘাতের শব্দ হলো। ওপাশ থেকে কাজের মেয়েটা জানালো তার বাবা তাকে ডাকছে। মাথায় ভালো মতন কাপড় মরিয়ে সে চলল বাহিরে। সব বড়রা একত্রে বসে আছে। ষোড়শী খেয়াল করলো একজনকে, রুদ্রবীর। এই ভদ্রলোকটাকে তার মোটেও পছন্দ না। কেমন করে যেন তাকিয়ে থাকে। বাবা ডাকছিলে? হ্যাঁ, এই যে রুদ্রবীর, তুমি ওর কথা বলছিলে, দেখো এসেছে। ষোড়শী, এনাকে মনে আছে তোমার? ষোড়শী ঈষৎ হেসে বলল। ভালো আছেন আঙ্কেল? রুদ্রবীরের চোখের রং পরিবর্তন হলো আঙ্কেল সম্বোধনে, কিন্তু তার থেকে 23 বছরের ছোট একটা মেয়ে নিশ্চয়ই এটা বলেই ডাকবে। কিন্তু পুরুষটি এই ডাক সহ্য করতে পারে না। মৃদু হেসে বলল, কেমন আছো বাচ্চা? জি ভালো। এসে পাশে বসো। ষোড়শী অনিচ্ছা সত্ত্বেও রুদ্রবীরের পাশে এসে বসল। তৎক্ষণাৎ তার কাঁধে হাত রাখল। নিজেকে যথাসম্ভব সংযত রাখার চেষ্টা সে। তোমার পড়াশোনা কেমন চলছে বলো ষোড়শী? মিস তারার কথা শুনে ভীষণ খারাপ লাগলো। কষ্ট পেও না, যখন খারাপ লাগবে আমাকে কল করো, তোমাকে ঘুরতে নিয়ে যাব। কি মিস্টার হামিদ, আপনি কি যেতে দিবেন ষোড়শীকে আমার সাথে? অবশ্যই, তোমাকে আমি ভীষণ বিশ্বাস করি, কাছের মানুষ বলে কথা। দেখলে ষোড়শী, এখন তোমার বাবাও রাজি আছে, যাবে তো? চেষ্টা করব। ষোড়শীর কণ্ঠ যেন নিজের অজান্তে কেঁপে উঠল। রুদ্রবীরের হাতের স্পর্শ ওর শরীরের লোম খাড়া করে তুলেছে। গা ঘিনঘিনে একটা অনুভূতি হচ্ছে, অথচ আশেপাশের সবাই এত স্বাভাবিক যেন কিছুই হয়নি। রুদ্রবীরের চোখে অদ্ভুত হাসির আভাস দেখা গেল, কিন্তু কিছু বলার উপায় নেই। আশেপাশে সবাই ওর বাবার চেনা মানুষও কাছের আত্মীয় স্বজন। এখানে কোনো অভিযোগ তোলার মানেই হবে নিজেকে অস্বস্তিকর অবস্থায় ফেলা। রুদ্রবীর ধীরে ধীরে বলল, চেষ্টা করো, যাওয়ার প্রস্তুতি নাও, আমি কিন্তু সিরিয়াস বাচ্চা। ষোড়শীর ঠোঁট কামড়ে ফেলল। এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো বাবার দিকে। তিনি নিঃসংশয় নিশ্চিত মেয়েকে নিয়ে কোনো ভয় হতে পারে এই চিন্তা একবারের জন্য মনে আসেনি।
হালকা হাসার চেষ্টা করে ষোড়শী বলল, দেখা যাক। ভালো, তাহলে কথা রইল, তোমার চুলগুলো খুব সুন্দর। ষোড়শীর মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আতঙ্কে ওর নিঃশ্বাস চেপে ধরছে, তবুও মাথা নিচু করে রইল। এহেন সময় আয়াত এলোমেলো পায়ে ঘরে ঢুকলো। এক নজরে পুরো দৃশ্যটা দেখে নিল সে। তারপর ভারী গলায় বলল, ষোড়শী, তুমি এসো তো একবার, জরুরি কথা আছে। রুদ্রবীর ভ্রুকুচকে তাকালো। কি কথা, এখানেই বলো না। পার্সোনাল ম্যাটার, এখানে বলা যাবে না। ষোড়শী উঠে দাঁড়াতে রুদ্রবীর ওর হাতটা ধরে ফেলল। আরে এত তাড়াহুড়ো কিসের? আয়াদের চোখ বিবর্ণ হয়ে উঠল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে রুদ্রবীরের হাত থেকে ষোড়শীর হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি নিয়ে যাব, আপত্তি আছে? রুদ্রবীর ঠোঁটের কোণে কুটিল হাসি টেনে বলল, না, কোনো আপত্তি নেই। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ষোড়শী নিঃশব্দে আয়াদের পাশে দাঁড়ালো। আয়াত তখনও রুদ্রবীরের চোখে চোখ রেখে তাকিয়ে আছে। হামিদ অবাক হয়ে বলল, কি কথা? ষোড়শীকে নিয়ে আমি এখনো ঢাকা ফিরবো চাচা, দরকার আছে। মানে? কিন্তু কেন? বাবা রাতে আপনাকে বিস্তারিত বলবে। ষোড়শী, যাও, তৈরি হয়ে নাও। আমি যাব না। আর যাব কেন ঢাকা? বাবা তুমি কিছু বলো। চুপ, কথা বলো না, এক্ষুনি তৈরি হবে। আমার জীবন কি আপনার অনুসারে চলবে আয়াত ভাই? আর কেন চলবে? আয়াত ভ্রুকুচকে ধীরভাবে বলল, যেন আশেপাশে কেউ না শুনতে পায়। ষোড়শী, তোমার পথে প্রতিটি মোড় কোন দিকে বাঁক নেবে সে সিদ্ধান্তের অধিকার আয়াত সুলতানের আছে। বেশি কথা বলো না, খেয়ে ফেলবো তা নয়। আপনি কি প্রেম করেন আয়াত ভাই? হুম। আপনার মতো লোককে সহ্য করতে পারে এমন মহিয়সী নারীটাকে? ষোড়শীর বিদ্রুপ মাখা বাক্য শুনে তার পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করল আয়াত। এই রাতের বেলায় তারা ঢাকা ফিরে যাচ্ছে। অবশ্য সাথে ড্রাইভার ও তীরাও আছে। মূলত ষোড়শী ভীষণ রেগে আছে আয়াদের উপর। সেই থেকে তাকে উল্টোপাল্টা প্রশ্ন করে বিভ্রান্ত করছে। কিন্তু আয়াত তো আয়াতই। চোখ সরিয়ে রাখল জানালার বাইরে, যেন প্রশ্নটা তার কানে গিয়েও পৌঁছায়নি। ষোড়শী ঠোঁট বাঁকিয়ে বলল, কি ব্যাপার, প্রেমের কথা বলতে গলা শুকিয়ে গেল? আয়াত নিষ্পৃহ স্বরে বলল, তুমি প্রশ্নটা বদলে বলতে পারতে। আমার মতো লোককে সহ্য করার মতো সাহস কার আছে? ষোড়শী চোখ ঘুরিয়ে বলল, একই তো কথা। যাক, বলুন তো কে সেই ভাগ্যবতী? উনি কি আপনার ভ্রুকুটি সহ্য করতে পারেন? আয়াত এবার মুখের কোণে একপাশে হালকা হাসির রেখা টেনে বলল, আমি এমন কিছু ভয়ঙ্কর নই ষোড়শী, এটা তোমার ভুল ধারণা। তা তো দেখলামই, আমাকে জোর করে গাড়িতে তুলেছেন। আপনি যেদিন মিষ্টি করে হাসবেন সেদিন ভূমিকম্প হবে। তীরা এতক্ষণ চুপচাপ ছিল, এবার খিলখিল করে হেসে উঠল। আমি ষোড়শীর সাথে এগ্রি করলাম। ভাইয়া হাসে, কিন্তু মন থেকে নয়, কাউকে পচাতে পারলে অথবা বকতে পারলে একটা হাসি তার ভিতর থেকে আসে। আয়াত এবার একটু গম্ভীর হয়ে গেল। তারপর ধীরে স্বরে বলল, তোর আমাকে রোবট ভাবিস? বেশ তো। রোবট নয়, তবে আপনি অমানব, যার মধ্যে মানবীয় গুণাবলী নেই। ওয়েল, ষোড়শী আমার জীবনে দুটো মেয়ে আছে। তীরা ও ষোড়শী একে অপরের দিকে তাকালো। অনেকটা আশঙ্কা নিয়ে মেয়েটা শুধালো, প্লে বয় আপনি? নো, বরং পুরো বিষয়টা শোনো। আমি একজনকে পছন্দ করি, সে বুঝতে পারে না। তার বেস্ট ফ্রেন্ড মনে করে আমি তাকে পছন্দ করি। পুরো একটা জলঘোলা পরিস্থিতি। আসলেও ষোড়শীর মুখে হাসি থাকলেও অন্তঃকরণের ভেতর স্পষ্টভাবে জ্বলে যাচ্ছে। কেন? এই লোক 100টা মেয়েকে পছন্দ করুক, তাতে তার কি? গাড়ির মধ্যে নীরবতা নেমে এলো। ড্রাইভারের পাশে বসে আছে আয়াত। একবার লুকিং গ্লাসে দুজনের দৃষ্টি মেলল। তৎক্ষণাৎ সরিয়ে নিল ষোড়শী। হঠাৎ তার মনে হলো আয়াত তো নারীদের ঘৃণা করে, তবে কোনো মেয়েকে ভালোবাসে কিভাবে? গাড়ির মধ্যে প্রশ্নটি আর করা হলো না। ঘণ্টাখানেক বাদে তারা পৌঁছে গেল বাড়িতে। আয়াদের বাবা সালে অনেক ধনী লোক। সামান্য বেকারির ব্যবসা থেকে আজ গার্মেন্টসের মালিক। খুব আশ্চর্যভাবে তার দিনকে দিন উন্নতি হচ্ছে। বিশাল বড় জায়গা নিয়ে তাদের বাড়িটা। গেটের ভেতর ঢুকে গাড়িটা থামতেই তীরা নেমে চলে গেল।
ষোড়শী আস্তে ধীরে নেমে তার জিনিসপত্র নামালো গাড়ি থেকে। সব কিছু আনা হয়নি, কিছু জিনিস আগামীকাল তার বাবা পাঠিয়ে দেবে। এত বড় সুটকেস টানতে যথেষ্ট কষ্ট হবে ষোড়শীর। হঠাৎ আয়াত বলে উঠল, ঢং করতে হবে না, ওটা রেখে যাও, আমি নিয়ে যাচ্ছি। আপনার কি ভালো কথা মুখে নেই? না। সুটকেসটা নিয়ে ভেতরে চলে গেল আয়াত। ড্রয়িং রুমে রিক্তা বসে আছে। সে সম্পর্কে আয়াদের খালা। আয়াতকে দেখেই বলল, বাবা, ষোড়শী দেখছি নিজের সুটকেস নিজে আনার ক্ষমতা নেই। আয়াত সামান্য হাসল। এ কথাটা খুবই গায়ে লাগলো ষোড়শীর। সে এগিয়ে এসে রিক্তাকে ভালো মন্দ জিজ্ঞেস করে আয়াদের উদ্দেশ্যে বলল, আমাকে দিন, আমি উপরে নিয়ে যাচ্ছি। সমস্যা নেই, আমার আছে। অনেকটা জোর করে ষোড়শী সুটকেসটা নিয়ে উপরে যেতে লাগলো। সিঁড়িতে উর্মির সঙ্গে দেখা হলো তার। সে রিক্তার মেয়ে। আয়াতকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, আয়াত ভাই, তুমি ফাইনালি এলে। আমি তোমাকে ভীষণ মিস করছিলাম। ষোড়শীর সাথে কোনো কথা না বলেই উর্মি সিঁড়ি দিয়ে নেমে গেল। পেছন ফিরে একবার আয়াদের পানে তাকালো মেয়েটি। উর্মিকে দেখতেই অটোমেটিক পুরুষটির মুখে হাসি ফুটে উঠল, সত্যিকারের হাসি। তবে কি সেই মেয়েটি উর্মি, যাকে আয়াত ভালোবাসে? রাতের আকাশে চাঁদ যেন একা একা জেগে থাকা এক নিঃসঙ্গ কবি। তার আলোয় সুইমিং পুলের জল ঝিলমিল করে উঠছে। আয়াত ধীরে ধীরে সাঁতার কাটছে। তার প্রতিটি নড়াচড়া যেন কোনো অদৃশ্য সুরের তালে বাঁধা। তার সাঁতারের ভঙ্গি একটু বেখেয়ালি, একটু এলোমেলো। কিনারাতে এসে থামল সে। চাঁদের দিকে তাকিয়ে সে ভাবছে কিছু একটা। এত কষ্ট করে মস্তিষ্ক খাটিয়েও সে বিশাল এক ধাঁধার সুরাহা করতে পারছে না। জল তার গায়ে লাগছিল ঠান্ডা, কিন্তু তার ভাবনাগুলো গরম, উত্তপ্ত। হঠাৎ ফোনে একটা শব্দ হলো। মেসেজ অপশন চেক করতেই চোখ বড় বড় হয়ে গেল তার। গোপন অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢুকেছে। দ্রুত সে একজনকে ফোন করলো। উত্তেজিত হয়ে বলল, We did it. ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না, কিন্তু ফোনটা রেখে আয়াত স্বস্তির শ্বাস ছাড়ল। একটা লোক লাফ দিয়ে সুইমিং পুলের ঠিক মাঝ বরাবর এলো। এখন সে অনেকক্ষণ এভাবে উল্টো হয়ে পানিতে ভেসে থাকবে, যেন নিজের খুশিটা নিয়ন্ত্রণ করতে পারে। আয়াত যখন নিজের দুনিয়ায় সে মশগুল ছিল, তখন একটা বড়সড় তরঙ্গ তৈরি হলো পানিতে। প্রথমে সে বুঝতে পারেনি কি হলো, কিন্তু দুটো হাত যখন জোর করে তাকে সোজা করার চেষ্টা করতে লাগলো, তখন বুঝলো দ্বিতীয় কারো আগমন ঘটেছে। তার পুরো মুখটা জলে ভেজা। পানিতে দাঁড়িয়ে আছে ষোড়শী। আবছা আলোতে দেখলো মেয়েটা কাঁদছে। আয়াত বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? পানি খেতে উঠেছিলাম, জানালা দিয়ে বাইরে তাকাতেই আপনাকে দেখি। আমি ভেবেছি আপনি মরে গেছেন, এই জন্যই এভাবে হাসছেন। বিরক্তিকর, এখন রুমে যাও। ষোড়শী যে প্যানিক হয়েছে তা তার কাপার ধরন দেখে বুঝতে পারল। আয়াত এবার সর্বোচ্চ রেগে গেল। মেয়েটার বাহু ধরে তাকে টানতে টানতে পাড়ের কাছে নিয়ে এলো। বেশি বোঝা ভালো নামে এভাবে এক অর্ধনগ্ন পুরুষের সাথে ভেসলে লোকে কি বলবে জানো? আপনার যদি কিছু হতো, আমি নিজের জায়গায় সঠিক, আপনি জঘন্য একটা লোক। আয়াত দ্রুত নিজেকে সামলে নিল, কারণ মেয়েটা ইতিমধ্যে কাঁদতে শুরু করেছে। লম্বা শ্বাস নিয়ে ষোড়শীর নিকট এসে বলল, যাও, আর বকবো না। সিঁড়ি দিয়ে মেয়েটিকে উপরে উঠতে সাহায্য করলো আয়াত। এমন সময় ষোড়শীর ভেজা চুলগুলো তার মুখে এসে লাগলো। তার ভেতরে থাকা পুরুষটি কেঁপে উঠল। এগিয়ে এসে ঘ্রাণ নিতে মন চাইল। অবশ্য তা করল সে, তবে তৎক্ষণাৎ ভ্রুকুটি করে শুধালো, ষোড়শী, তুমি শ্যাম্পু করো না কতদিন ধরে? তীরা, দেখ তো আমার চুল দিয়ে কোনো গন্ধ আসছে কিনা। ষোড়শী অর্ধসিক্ত চুলখানা এগিয়ে দিল তীরার পানে। তার এহেন কাণ্ডতে মেয়েটা হতবাক হয়ে বলল, মানে? আরে দেখ না। তীরা নাক ডুবিয়ে চুলের ঘ্রাণ নিল। ষোড়শী খিলখিল করে হেসে উঠে সরে গেল। শ্বশুরে অনেক বেশি। চুল দিয়ে করা শ্যাম্পুর গন্ধ আসছে। না তো, শ্যাম্পুর স্মেল আসছে। আসারও কথা নয়, আমি আজ 3 বার শ্যাম্পু করেছি। কারণ কি? ষোড়শী নিশ্চুপ হয়ে গেল।
সে কিভাবে বলবে আয়াত গতকাল রাতে কথা বলেছিল? বিভিন্ন ঝামেলাতে সে গত 9 দিন ধরে চুলে শ্যাম্পু করতে পারেনি, আর সেটাও কিনা ধরা পড়তে হলো আয়াদের নিকট। হাই দুঃখ! দীর্ঘশ্বাস ফেলে ষোড়শী দোতলার পানে এগিয়ে গেল। গন্তব্য হচ্ছে আয়াদের রুম। ভদ্রলোককে সে দেখাতে চায় যে সে শ্যাম্পু করেছে। যদিও বিষয়টা আহামরি কিছু নয়, কিন্তু ষোড়শীর নিকট ট্রফি জেতার মতন। ষোড়শী আয়াদের রুমের সামনে গিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। দরজাটা ভেজানো, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। সে একবার ঠোঁট কামড়ে দ্বিধা কাটিয়ে নিয়ে কড়া নাড়ল। ভেতরে আসো। আয়াদের গম্ভীর গলা শুনে ষোড়শীর বুকের ভেতর যেন ধক করে উঠল। সে আস্তে করে দরজাটা ঠেলে ভিতরে ঢুকল। আয়াত তখন টেবিলের উপর রাখা কিছু কাগজপত্রে চোখ বোলাচ্ছে। পড়াশোনা শেষ বিধায় সালে এর সাথে এখন একটা ব্যবসা দেখাশোনা করে। ষোড়শীকে দেখে সে একবার তাকিয়ে আবার কাজে মন দিল, যেন তার উপস্থিতি কোনো গুরুত্বই বহন করে না। কিন্তু ষোড়শীর জন্য ব্যাপারটা এত হালকা নয়। সে ইচ্ছে করেই আয়াদের সামনে গিয়ে দাঁড়ালো, চুলগুলো একপাশে সরিয়ে তার দিকে ফিরিয়ে দিল। আয়াত ভ্রু কুঁচকে অবশেষে প্রশ্ন করল, কি হলো? ষোড়শী গর্বিত কণ্ঠে জানালো, আমি চুল ধুয়েছি, তাও 3 বার। আয়াত এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, বাহ, এর জন্য কি পুরস্কার দেওয়া উচিত? ষোড়শী ভ্রু উঁচিয়ে হাসল। অবশ্যই, আমি এত কষ্ট করে আপনার জন্য চুল ধুয়ে এসেছি। আয়াত এবার সত্যি সত্যি তার দিকে ভালো করে তাকালো। ক্ষণ পূর্বে গোসল করেছে মেয়েটা। হালকা স্নিগ্ধ একটা ভাব আছে চেহারার মধ্যে। মেয়েটার গালগুলো ফোলা ফোলা, এখনো কিশোরের রূপ কাটেনি। অবশ্য এগুলো সেই গাল যেগুলো ছোটবেলা থেকে আয়াদের কাছে হাজারবার তবলা বাজা খেয়েছে। কারণে অকারণে আগে চর বসাতো, কিন্তু এখন নিজেকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু তুমি এতটা সিরিয়াসলি এটা দেখাতে কেন গেলে? কারণ আপনি বলেছিলেন। আমি বলেছিলাম চুল ধুতে? আপনি বলেছিলেন যে আমি শ্যাম্পু করেছিলাম কবে, ওটা আমি নিতে পারিনি। আয়াত হেসে দিল, সে গভীর ধীরস্থির হাসি যা ষোড়শীর মনে অস্বস্তির সঙ্গে একরকম অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দেয়। মানে তোমার আত্মসম্মান বোধ এতটা স্পর্শকাতর যে আমার একটা কথা 3 বার শ্যাম্পু করে ফেললে? ষোড়শী ঠোঁট ফুলিয়ে বলল, আপনি ব্যাপারটাকে এমনভাবে বলছেন যেন আমি ভুল কিছু করেছি। আয়াত আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলো। একদম মুখোমুখি হলো তারা, যেখানে শ্বাস প্রশ্বাসের মেলবন্ধন ঘটে। অন্তঃকরণের লাভ ধাপ শব্দ শোনা যায়। দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে ষোড়শীর চুলের একগোছা আঙুলে পেঁচিয়ে ধরল। ভুল করনি, কারণ তোমার এই একঘেয়েমিটা মজা লাগছে। তবে চুলের এই শাইনিং আমাকে না দেখে তোমার বুড়ো প্রেমিক রুদ্রবীরকে দেখাও। আশ্চর্য, রুদ্রবীর আঙ্কেল আমার প্রেমিক হবে কেন? আজ সরে গেল। তার পরনের শার্টটা ফর্মালভাবে গুছতে গুছতে বলল, তুমি কি অন্ধ নাকি? রুদ্রবীর লোকটা সেদিন তোমাকে ব্যাড টাচ করছিল। তা ঠিক, হয়তো পাভার্ট অথবা পেডোফাইল, দুটোই। যাই হোক, আজ মাহফিলে পড়াশোনা শুরু করে দিবে। তেরা কিন্তু পড়াশোনা না করার জন্য খুব মায়ের খায়। তুমিও কিন্তু সেম। আমাকে ভয় পায় তো? ষোড়শীর হঠাৎ খুব রাগ হলো। এই পুরুষটা এত অহংকারী কেন? আস্তে করে একটা মৃদু গালি উচ্চারণ করল। আয়াদের শোনার ক্ষমতা অনেক ভালো। সে চোখ বড় বড় করে বলল, কি বললে? এই জিনিস শিখলে কিভাবে? দাঁড়াও, আসছে। আয়াত তেড়ে যেতে লাগলো। ষোড়শী ভয় পেয়ে দ্রুত দৌড়ে চলে গেল বাহিরে। আজ যদি পুরুষটা ধরতে পারত, নিশ্চিত ষোড়শীকে শিক্ষা দিয়ে দিত। সন্ধ্যার দিকে সকলে বাড়ি ফিরে এলো। ষোড়শী ভীষণ আশা নিয়েছিল যে হামিদ অন্তত দেখা করতে আসবে, কিন্তু তাকে না দেখে অনেক মন খারাপ হলো তার। মুখটা ভার করে জোহরার নিকট এসে শোধালো, বাবা এলো না কেন দাদু? জোহরা ঝাঝালো সুরে বলল, তোর বাবার কি খেয়ে দিয়ে কাজ নেই আজ? শুধু তোকে নিয়ে বসে থাকে। একটা অনুষ্ঠান গেল, সব কিছু সামলেই তো আসতে হবে। ষোড়শী আর কথা বাড়ালো না। এখন সন্ধ্যার সময়। সে রোজ 2 কাপ চা খায়। 1 কাপ সকালে আসার আগে খেয়েছে, আরেকটা বানানোর জন্য রান্নাঘরে এলো। চুলায় গরম পানি দিয়ে দুধ আর চিনি বের করতে লাগলো। তখন মাহমুদা রান্নাঘরে এলো।
লম্বা জার্নির ক্লান্তির ছাপ তার চোখে মুখে বোঝা যাচ্ছে। সে ভ্রুকুচকে বলল, চুলাতে কি করিস? চা বানাই চাচি। যখন এলাম তখন দেখলাম চা খেলি, আবার এখন কেন? এই বাড়িতে এত বেশি চা কফি আয়াত বা আকাশ ছাড় আর কেউ খায় না। এখন থেকে দিনে একবার করে চা খাবি। ষোড়শীর হাত থেমে গেল। কখনো যে খাওয়া নিয়ে খোঁটা শুনবে তা কখনো ভাবেনি। ষোড়শী একটু থমকে গেল। রান্নাঘরের নরম আলোয় তার মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে দেখালো, কিন্তু সে কিছু বলল না, শুধু চামচ দিয়ে দুধটা আরেকটু নাড়ল। মাহমুদা অপেক্ষা করল যেন ষোড়শী তার কথার প্রতিবাদ করে, কিন্তু কোনো উত্তর না পেয়ে বিরক্তির সঙ্গে ফিরে গেল। নিজের ভাগ্যের উপর হালকা হেসে ষোড়শী চায়ে চুমুক দিল। মল্লিকার উপর তীব্র অভিমান জমা হলো তার। এহেন সময় তার ফোনের রিংটোন বেজে উঠল। অচেনা নাম্বার। রিসিভ করতে ওপাশ থেকে বলল, হ্যালো আমার পদ্মমালা, কেমন আছো তুমি? ষোড়শী ভ্রু কুঁচকে বলল, কে? রুদ্রবীর। তোমার রুদ্রবীর? কেমন আছেন রুদ্রবীর আঙ্কেল? আমার ফোন নাম্বার পেলেন কোথায়? দ্যাটস নট ফেয়ার ষোড়শী। আমি কত সুন্দর করে তোমাকে পদ্মমালা বলে ডাকলাম, আর তুমি কিনা আমাকে আঙ্কেল বলে ডাকলে। তো কি বলবো? আমার এত সুন্দর নাম আছে, ওটা বলে ডাকো। মানে রুদ্রবীর বলে। ষোড়শী দীর্ঘশ্বাস ফেলে বলল, তা কি কখনো হয়? আপনি গুরুজন, আর 1-2 বছর হলে তখন দাদা বলে ডাকতে হতো। বস্তুতপক্ষে ষোড়শী এখন রুদ্রবীরকে তার বয়স নিয়ে খোঁচা দিয়েছে, কিন্তু ভদ্রলোক মনে হয় আমলে নিল না। চেয়ারে আরেকটু হেলান দিয়ে বলল, চলো সমুদ্র দেখতে যাই আমরা। বাংলাদেশের সমুদ্র নয়, বরং মালদ্বীপে যাই। সঙ্গে তোমার কাজিনরাও যেতে পারবে। ষোড়শীর এই আলাপ ভীষণ বিরক্তিময় লাগছে। শুধু বাবার জন্য সে চুপচাপ গিলছে। বরং এত বেশি বিদঘটে এই সংলাপগুলো যে হাতে থাকা মিষ্টি দুধ-চা তেতো লাগছে। সে তা ফেলে দিল জানালা দিয়ে। আমি যেতে চাই না। তাছাড়া আয়াত ভাই বলে দিয়েছেন পড়াশোনা ঠিকঠাক না করলে আমার শাস্তি দেবেন। তাদের কথা তুমি এত শুনো কেন? তারা আমার আপনজন, অবশ্যই শুনবো তাদের কথা। রুদ্রবীর ঋণাত্মক ভঙ্গিতে বলল, ভুল বললে। এই পৃথিবীতে মা আর বাবা ছাড়া কেউ আপন নয়। একটা কঠিন সত্য বলি, এই যে তোমার সৎমা তারা, যে কেন তোমাকে এত ভালোবাসতো জানো? কেন? কারণ তার নিজস্ব কোনো সন্তান ছিল না, তাই। অন্যদিকে তোমার বাবার সম্পত্তি আছে দেখে তোমার ব্যবসায়ী চাচা এত কদর করেন। এগুলো সমাজের বাস্তব চিত্র, তোমার বুঝতে হবে। তারাকে নিয়ে এমন একটা কথা বলার জন্য অনেক রাগ হলো ষোড়শীর। সে অনেকটা কটুস্বরে বলল, আমার আম্মাকে নিশ্চয়ই আপনি আমার থেকে ভালো চিনতেন না আঙ্কেল। এই দেখো, রেগে গেলে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাকে কথাগুলো বললাম। আপনার জীবনে খারাপ অভিজ্ঞতা রয়েছে দেখে আমার জীবনের সাথে তা মিলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমার আম্মা ভালো মানুষ ছিলেন। ওয়েল পদ্মমালা, রেগোনাথ। চলো টপিক চেঞ্জ করি। তোমার আপন মা মল্লিকার সাথে তোমার যোগাযোগ হয়? না। করা উচিত। এটা সত্য, ভদ্র মহিলা অন্তত খারাপ কাজ করেছে, কিন্তু মা তো মাই হয়, তাই না? ষোড়শী নিশ্চুপ হয়ে রইল। মল্লিকার জন্য মাঝে মধ্যে তার খারাপ লাগে, কিন্তু সে যোগাযোগ রাখতে চায় না। সে ধীর গলায় বলল, আমাকে চাচি ডাকছেন আঙ্কেল। আপনার সাথে আমি পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি আবার কল করব তোমাকে। রুদ্রবীর ফোন রেখে দিলে ষোড়শী হাঁপ ছেড়ে বাঁচল। রান্নাঘর থেকে বের হতেই উর্মির সাথে দেখা হলো। ষোড়শী মিষ্টি করে হাসল। আপু বাইরে গিয়েছিলেন? উর্মি লম্বা শ্বাস ফেলে বলল, হ্যাঁ রে, আয়াত ভাইয়ের কয়েকদিন ধরে আমার হাতের তৈরি কেক খেতে মন চেয়েছিল। আমি সেটার জন্য জিনিস কিনতে গিয়েছিলাম। তুমি কি আমাকে একটু হেল্প করবে, যদি ব্যস্ত না থাকো তো? ষোড়শী ধনাত্মকবোধক মাথা দোলালো। উর্মি তার হাতে থাকা ব্যাগটা দিয়ে দ্রুত রান্নাঘরে ঢুকে গেল। মেয়েটা ল নিয়ে পড়েও এত ভালো রান্না করে কিভাবে তা ষোড়শীর আশ্চর্য লাগে। ষোড়শী ব্যাগটা নিয়ে রান্নাঘরে ঢুকলো। উর্মি একগাল হাসি দিয়ে বলল,
তুমি জিনিসগুলো বের করো, আমি এর মধ্যে ব্যাটারটা রেডি করি। ষোড়শী কথা না বাড়িয়ে বের করতে লাগলো, কিন্তু তার মনোযোগ উর্মির উচ্ছ্বাসের দিকে আটকে রইল। সে লক্ষ্য করল উর্মি যখন আয়াদের কথা বলছে তার চোখে এক ধরনের আলো খেলে যাচ্ছে, একটা চুপচাপ ভালোবাসার দীপ্তি। তার আর কোনো কথা বলতে মন চাইল না। খানিক বাদে কেকের গন্ধে পুরো রান্নাঘর মোমো করে উঠল। উর্মি ওভেন থেকে বের করে তা দ্রুত ঠান্ডা করে ডেকোরেশন করে নিল। কেমন হয়েছে দেখতে? সুন্দর না? ভীষণ। তুমি একটা বড় স্লাইস পাবি, কিন্তু আয়াত ভাইয়ের খাওয়ার পর। ঠিক তখনই বাহিরে গাড়ির শব্দ হলো। আয়াত ফিরেছে বোধহয়। উর্মি উচ্ছ্বাসিত হয়ে বাহিরে এসে দেখল আয়াত হন্তদন্ত হয়ে প্রবেশ করল। ড্রয়িং রুমে মাহমুদা বসে আছে, ছেলেকে দেখে শুধালো। এই কি অবস্থা তোর? কোথায় গিয়েছিলি? গিয়েছিলাম এক জায়গায়। মা, আমি এখন রুমে যাব। রাতে খাবারের জন্য আমাকে ডাকবে না দয়া করে। কিন্তু কেন? প্লিজ মা। পেছন থেকে একবার উর্মি ডাকলেও সেটা শুনল না আয়াত। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। মনমরা হয়ে উর্মি রান্নাঘরে এলো। আয়াতকে আবার এই কেক দিতে দিতে আগামীকাল রাত হয়ে যাবে, তখন আর সে খাবে না বাসি বলে। সেক্ষেত্রে তার পুরো কষ্ট বৃথা। কম্পমান কণ্ঠে ষোড়শীকে ডাকল।